এবারের বিশ্বকাপ বিশেষ করে এই আজকের সেমিফাইনালটা আমাকে একটা নতুন শিক্ষা দিল। নতুন শিক্ষা না, পুরনো শিক্ষা নতুন করে বুঝলাম যে খেলাধুলায় আসলে অন পেপার হিসাব নিকাশটা অত গুরুত্বপূর্ণ না। ওই নির্দিষ্ট দিনে কে সেরাটা খেলতে পারতেছে সেটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যখন সবচেয়ে বড় দলটার মুখোমুখি হচ্ছেন তখন আপনি আপনার সেরাটা বের করতে পারতেছেন কিনা। সেই জিনিসটা স্পেন করলো। স্পেনের খেলার এমনিতে যে ধারা, হ্যাঁ স্পেন গত ৩-৪ বছর ধরে ইউরোপের তো বটেই পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর দল। এবার সব বিশেষজ্ঞরা বলতেছিলেন যে স্পেনই বিশ্বকাপ নেবে, কিন্তু বিশ্বকাপ জুড়ে তাদের পারফরমেন্স ওরকম স্ট্যান্ড অ্যালোন না, যে মনে হচ্ছিল না যে সবাই একবারে ছিঁড়ে ফেলবে। সেটা মনে হচ্ছিল ফ্রান্সকে, যে ফ্রান্সের এই যে ফরওয়ার্ড, এই ফরওয়ার্ড স্পেনকে পেলে স্পেনের এই ধীর লয়ের পাসিং ফুটবল যতই প্রোগ্রেসিভ হোক এটাকে শেষ করে দিবে। এই ওলিসে, এমবাপ্পে আর দেমবেলে এর সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু ঘটনাটা কি হলো যে স্পেন ফ্রান্সের দ্বিগুণ একটা গতি উপহার দিল। সবাই হয়তো দেখবেন যে স্পেনের কন্ট্রোল, মিডফিল্ড, ম্যাজিক এবং পাসিং সব কিছু, কিন্তু আমি দেখলাম যে অপোনেন্ট থার্ডে কি ভয়াবহ স্পিড, কি ভয়াবহ স্পিড, কি দ্রুত ট্রানজিশন, কি দ্রুত ডিসিশন মেকিং। এই জিনিসটা আসলে ফ্রান্সকে আউটপ্লেট করে দিল, একেবারে আউটপ্লেট করে দিল। ফ্রান্স শেষ 15 মিনিটে একটা রিটার্ন করার চেষ্টা করছিল, কিন্তু সেটাও আসলে ওই যে সেই কথা যে সাফারিংস, কিভাবে আপনি ধৈর্য ধরে সাফারিংসটা সহ্য করবেন, ওই সেই জায়গাটায় একক একটা মহানায়ক হয়ে দাঁড়ায় গেল উনাই সিমন। এবার বিশ্বকাপের সম্ভবত সেরা কিপার হতে যাচ্ছে। গোল্ডেন গ্লোভসটা আজকে শুধু যা করছে তাতেই তার পেয়ে যাওয়া উচিত। যদিও যারা শুধু রেজাল্ট দেখবেন বা যারা শুধু ওই যে শেষ 15 মিনিট বাদে খেলা দেখবেন তারা ভাববেন যে উনাই সিমনের তো কিছু করার দরকার ছিল না, ম্যাচ তো এমনিতে ফরওয়ার্ডরা এবং মিডফিল্ড জিতে দিচ্ছেন না। শেষ 15 মিনিটে ফ্রান্সের পক্ষে অনায়াসে সম্ভব ছিল এটা 2-2 করে ফেলা, ইভেন 3-2 করে ফেলা। কি ভয়াবহ সব আক্রমণ করতেছিল, এবং উনাই সিমন যে আনঅর্থোডক্স ভাবে পরিস্থিতিটা সামলালো। প্রথমত সে তার পোস্টের সামনে একাধিক দুর্দান্ত সেভ করছে। তারপরে যখন তারা সবাই ওপরে অ্যাটাক আসতেছে, কাউন্টার অ্যাটাক, সেরকম অবস্থায় সে অলমোস্ট মাঝ মাঠে গিয়ে চার্জ করে বল সেভ করছে। বল সেভও হয় নাই ঠিক মতো, মাঠের মধ্যেই রয়ে গেছে, বল ক্লিন হয় নাই। সেই বল আবারও শর্ট হয়েছে, ততক্ষণে সে বক্সে ফেরত আসছে। তা না হলে তো বল সে হাত দিয়ে ধরতে পারবে না। সে চার্জ করে পা দিয়ে ক্লিন করার চেষ্টা করছে, বক্সে যখন আসছে, বক্সে আসার পরে সেকেন্ড টাইম আবার সেটা সেভ করছে হাত দিয়ে। কি অপূর্ব খেলা! এছাড়া বেশ কয়েকটা সেভ করছে। উনাই সিমনরে দিয়ে শুরু করলাম যেহেতু শেষের দিকের একটা বীরত্ব সে করছে, কিন্তু পুরো ম্যাচ জুড়ে আসলে স্পেন একটা অন্যরকম খেলা দেখাইছে। দেখেন আজকে ক্যামেরায় বারবার দেখাচ্ছিল, পাশাপাশি বসে খেলা দেখতেছিলেন বন্ধু, শত্রু এবং পরমতম মিত্র ইকার ক্যাসিয়াস, তার দুপাশে জাভি আর জাভি অলonso। সেই সময় ওনারা তিনজন খুব মুগ্ধ হয়ে স্পেন দলের খেলা দেখতেছিলেন। আমি ভাবতেছিলাম যে 16 বছর আগে এই দলটা এরকম একটা সেমিফাইনাল টপকায় ফাইনালে উঠলো, সেই সময়টা খুব বিরক্ত লাগছিল। ইনফ্যাক্ট এবার যখন বিশ্বকাপ শুরু হলো, যখন সবাই বলতেছে স্পেন কাপ নিয়ে নিবে, স্পেন কাপ নিয়ে নিবে, অপটা থেকে শুরু করে সবাই বলতেছে, আমি ভেতরে ভেতরে খুব বিরক্ত বোধ করতেছি যে আবার আবার সেই স্পেনের ওই বিরক্তিকর ফুটবল দেখতে হবে। যদিও স্প্যানিশ ফুটবলারদের নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যেটা তারা ইন্টারন্যাশনালে খেলছে ওই সময়টায় এটা ভাল লাগতো না। ওই খুব ধীর লয়ের আড়াআড়ি পাসিং কতক্ষণ সহ্য করা যায়। গোল করে না, প্রায় ম্যাচে এক গোল, ওই কোনো ক্রমে একটা গোল করে বেঁচে চলে যাওয়া। ওমা, এই স্পেন অন্যরকম পাসিং করতেছে, পজিশনিং ফুটবল খেলতেছে, কিন্তু কি স্পিডি! যতক্ষণ পর্যন্ত, এবং খেলাটা কিভাবে শুরু হচ্ছে, খেলাটা শুরু করতেছে উনাই সিমন অনেক ওপরে উঠে, এবং সে রদ্রিরে বল দিচ্ছে, রদ্রি ওই জায়গা থেকে রীতিমতো প্লেমেকারের মতো ডিস্ট্রিবিউট করতেছে। প্লেমেক করতেছে না, কিন্তু ওখান থেকে ডিস্ট্রিবিউট করতেছে। কি অপূর্ব ব্যাপার! এরপরেই রদ্রির পা থেকে বলটা যে বেরোয় যাচ্ছে, সেই মনে হচ্ছে যে এরা একটা ভয়াবহ গতি পেয়ে গেছে। কি গতি! ওই পাসিংটাই করতেছে, সেটা বুলেটের গতিতে করতেছে। মানে ওই ভয়াবহ গতির পাসিং এর সামনে না ফ্রেঞ্চ মিডফিল্ড বলে আর কিছু ছিল না।
এটা বিশেষজ্ঞরা আগে একটু বলতেছিলেন যে ফ্রান্সের তো মূল ভরসা ওই অ্যাটাকিং ফলে তাদের মিডফিল্ডের দুর্বলতা এখনো ধরা পড়ে নাই। কারণ মিডফিল্ডে কোনো বস টিমের সঙ্গে তারা এখনো মুখোমুখি হয় নাই। সেই জায়গাটায় আমি ভাবছিলাম যে স্প্যানিশরা মিডফিল্ডে জিনিসটা কাম ডাউন করার চেষ্টা করবে। সবাই তো কমন ট্যাকটিক্স তো তাই, যে প্রতিপক্ষ যদি খুব স্পিডি হয় এবং তাদের মিডফিল্ড যদি একটু দুর্বল হয় তাহলে মিডফিল্ডে খেলা শান্ত করে দাও। না, মিডফিল্ডে খেলা রদ্রি দখলে নিল। এবার সে সামনে যখন দিচ্ছে তখন ভয়াবহ স্পিডে ওই জায়গাটা তছনছ করে দিচ্ছে। আপনি এমবাপ্পে, দেমবেলে আপনাকে হয় নিজেদের ডিফেন্সে এসে ওই জায়গা থেকে প্রেস করে বল উদ্ধার করতে হবে ওই গতির সঙ্গে পাল্লা দিয়ে, আর না হলে তাকায় তাকায় দেখতে হবে যে এই অ্যাটাক গোল সংখ্যা আরও বেশি হতে পারতো। ইভেন ইয়ামালের যেটা ও এত অপূর্ব চেষ্টা নেটে জড়ালো বলটা, ইয়ামালের যে বল গোলটা অফসাইডে বাতিল হলো, ওটা আর রিপ্লে টিপ্লে দেখালো না, ওই যে দেখায় ওটা দেখালো না। আমি কোনোভাবে মেনে নিতে পারতেছিলাম না যে এটা অফসাইড। যদি স্পেন হেরে টেরে যেত তাহলে এটা নিয়ে খুব চিল্লাপাল্লা করতে হতো যে এটা একটা কেমন অফসাইড। ইয়ামাল অপূর্ব খেলছে, যদিও তার ভিতরে তার ওই যে প্রিয় বড় ভাই নেইমার সুলভ একটা ব্যাপার ঢুকছে, বল লুজ করতেছে এরকম পরিস্থিতি বুঝলেই পড়ে যায়, এই ফাউলের আবেদন করে। এইটা তার কিন্তু তার জন্য ভালো হবে না। মানে ফুটবলার হিসাবে মাঠে প্রচুর দাপট দেখাইতে গেলে ছোটোখাটো ধাক্কা হজম করে আপনাকে ম্যাজিক ধরে রাখতে হবে। তারপরেও ভাই হি ইজ এ বিউটি, হি ইজ এ বিউটি। সে ডান পাশ থেকে পাগল বানায় দিছে এবং কিভাবে ২-৩টা খেলোয়াড়কে বোকা বানায় ফেলে পায়ের কৌশলে। ওই যে বলতো না যে মেসির পায়ে বল ম্যাগনেটের মতো আটকে থাকে, এই ছেলেটার পায়ে তো তাই থাকে। এই ছেলেটারে মানে এই পর্যায়ে দুদিন আগে ইনজুরিতে উঠলো। ওর ম্যাজিক যে দেখি নাই কখনো তা তো না, বার্সায় দেখছি, কিন্তু সে এই ইনজুরি থেকে ওঠার পরে বিশ্বকাপে আমি তার এই রূপটা দেখি নাই। ইন্টারন্যাশনালে আমি স্পেনের ইন্টারন্যাশনাল খেলা এই যে ৩৭ ম্যাচ অপরাজিত, এটা নিয়ে বোধ হয় কত হলো ৩৮ ম্যাচ হয়ে গেল, ইতালির রেকর্ড পার হয়ে গেল, এটা বিশ্ব রেকর্ড হয়ে গেল। ও মা, তাই তো, যদি আমি ভুল না করে থাকি তাহলে দে লা ফুয়েন্তে একটা বিশ্ব রেকর্ড করে ফেললেন না, ৩৮ ম্যাচ অপরাজিত থাকলেন, ইতালির সেই রেকর্ড পার হয়ে গেল। এবং এই ৩৮ ম্যাচের মধ্যে তেমন ম্যাচ দেখি নাই, এই বিশ্বকাপেই দেখছি। বিশ্বকাপে যে ম্যাচগুলো দেখছি সেখানে স্পেন তুলনামূলক এর চেয়ে ধীরগতির ফুটবল খেলছে এবং মাঝ মাঠের পাসিংটা অনেক বেশি তারা শান্তভাবে করছে। হ্যাঁ, আরও বেশি ফাইনাল থার্ডে যখন গেছে তখন তারা গতি পাইছে, কিন্তু আজকে তাদের কৌশলটাই ছিল যে ওদের মাঝ মাঠে দাঁড়াতে দিব না, ওদের কোনোভাবেই দিব না। এবং প্রেস করা কি দু এক সময় বল লুজ করছে, যেটা আমি আগে একদিন কোনো একটা ম্যাচের পরে বলতেছিলাম যে এত বল লুজ করে স্পেন, এত বল লুজ করে। আজকে সেই লুজের পরিমাণ অনেক কম, ২-৪টা তো করছে ওই থার্ডে গিয়ে। লুজ করার পরে কয়েক সেকেন্ডের ভিতরে আবার দেখি স্প্যানিশদের পায়ে বল। মানে ওখানে হার্ড প্রেস কাকে বলে, প্রেস করে পাগল বানায় থাকে। আমি বল নিয়ে আসছি অ্যাটাক করতে, আমার কাছ থেকে বল কেড়ে না। ইনক্রেডিবল, ইনক্রেডিবল ফুটবল। এই জন্য আমি বলি যে ওই যে শুরু থেকে অন পেপার পণ্ডিতদের কথাবার্তা এগুলোতে পাত্তা দিবেন না। পাত্তা দিবেন না এই কারণে যে অনেকগুলো শিক্ষা হচ্ছে এই বয়সে এসে বিশ্বকাপ দেখতে গিয়ে, যে আগে থেকে যে কথাগুলো জানতাম সেগুলো সত্যি, যে কাগজ কলমের হিসাব বা পূর্বানুমান বা খেলা দেখে একটা ধারণা করে বসে থাকা, এগুলোর আসলে কোনো মূল্য নাই। যতক্ষণ আপনি প্রকৃত প্রতিপক্ষের মুখোমুখি না হচ্ছেন ততক্ষণ আপনার খেলা দেখে কিছু অনুমান করা যায় না। আর্জেন্টিনার খেলা দেখে এই সুইজারল্যান্ড ম্যাচের আগে বোধহয়, সুইজারল্যান্ড ম্যাচের আগে অনেকে বলছিল যে এরা হেড দিতে পারবে না, হেডে গোল করতে পারবে না। সুইজারল্যান্ডের লম্বা লম্বা ডিফেন্ডার, সুইজারল্যান্ডের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনা হেড করেই গোল করছে। এই জিনিসটা একটা ব্যাপার যে আসলে পূর্বানুমান খুব একটা কাজে লাগে না। সেটা স্প্যানিশটা বুঝাই দিল যে প্রত্যেক ম্যাচের জন্য আসলে এইসব কোচের, এইসব খেলোয়াড়দের ভিন্ন ভিন্ন কৌশল থাকে। এই দে লা ফুয়েন্তে, এই লিওনেল স্কালোনি জানে কোন ম্যাচে কী করতে হবে। আই হোপ দে লা ফুয়েন্তের মতো স্কালোনিরও ওই আস্তিনে কিছু তাস রয়ে গেছে যেগুলো সে আসলে সেমিফাইনালের মতো ম্যাচের জন্য রেখে দিছে। সেখানে দেখে আমরা নতুন করে চমকায় যাব যে ও মা, পূর্বানুমান তো এখানেও কাজে লাগলো না। এখন তো দে লা ফুয়েন্তে তার পাটা ফাইনালে দিয়ে ফেললেন।
ফাইনালে পৌঁছায় গেলেন। এখন নিউ জার্সিতে যাওয়ার অপেক্ষা আর্জেন্টিনা বা ইংল্যান্ড যেকোনো এক দলের। বলার নিশ্চয়ই অপেক্ষা রাখে না। ওখানে আর্জেন্টিনার জন্যই চিৎকার করব, আর্জেন্টিনাকেই নিউ জার্সিতে চাইবো। কোনোভাবেই চাইবো না যে ফ্রান্সের বিপক্ষে ৩য় স্থান নির্ধারণী ম্যাচ খেলুক। যাই হোক, ফ্রান্স ডিজার্ভে আ বা ক্লাব। কারণ তারা শেষ ১৫ মিনিটে যে ফাইট ব্যাক করার চেষ্টা করছে, উনাই সিমন না থাকলে তারা ২-২ করে ফেলত। যে ২ দলের জন্যই অনেক শুভেচ্ছা, এবং স্পেন একটা অন্য ধরনের বিউটি নিয়ে আসলো। অন্য ধরনের বিউটি, যেটা অনেক দিন ধরে কথা হচ্ছিল যে স্প্যানিশ ফুটবল একটা বিউটি নিয়ে উত্থান হচ্ছে সেই ২০১০-১১ সাল থেকে। তারা আরও আগে ২০০৮-৯ থেকে শুরু হলো। সেই বিউটিটা ইন্টারন্যাশনাল লেভেলে কখনো দেখাতে পারে নাই। একটা বিশ্বকাপ জিতছে তারা, ওই সময় ইউরো জিতছে, ব্যাক টু ব্যাক ইউরো জিতছে, দেখাতে পারে নাই। এর মাঝখানে তারা ইউরো জিতছে, অনেক কিছু জিতছে, শুনছি যে এই সময় দেখাইছে। আজকে চোখের সামনে সেই বিউটির একটা চরম রূপ দেখলাম। এই রূপটার জন্য অনেক ধন্যবাদ দেলা ফুয়েন্তেকে। সবাই ভালো থাকবেন।